আসুন কল্যাণের খবরে নজর রাখা যাক। অপমানিত তিনি, অপমানিত কল্যাণ। কোন রক্তের সম্পর্কের জন্য মমতা নেত্রী হননি। আমি ৮০ বা ২০ জনের মতো নই, মন্তব্য করছেন কে? কল্যাণ। দিদির পরিবর্তন না হলে দিদি দল শেষ করবেন। নেত্রীর সুখের সময় আমি দূরে, দুঃখের সময় আমি কাছে। সুখের সময় দিদি, চন্দ্রিমা, ববি, অরূপ করেন। ডেরেক, অভিষেক যা বলবেন তা হবে না। অভিষেক কি করছেন? বাড়ি কালীঘাট করলে হবে না, ডিম খেলে অভিষেককে বাইরে বেরোতে হবে। দিদিকে বাস্তবটা বুঝতে হবে। এই পরিস্থিতি, কল্যাণের এই কথা বেরোচ্ছে কেন? গতকাল আমরা যে ছবিটা দেখেছিলাম ২১-এর মঞ্চে, সেখানে কল্যাণ তিনি একটু বেশি সময় বলেছিলেন আর ধমক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নামিয়ে দেন। আর তারপর তিনি মঞ্চ ছেড়ে চলে যান। হ্যাঁ, দুটো কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই তিনি মঞ্চটা ছেড়েছেন। আর তিনি বলছেন বাস্তবটা না বুঝলে দিদি দলটা শেষ করবেন। চলে যাই, কথা বলি। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, একা মমতার নানা ছবি আমরা দেখেছি, এক এক করে অনেকেই ছেড়ে গিয়েছেন, কিন্তু গতকালের ঘটনার পর কল্যাণ যে কথাগুলো বলছেন সেটা তো অত্যন্ত সিগনিফিকেন্ট মনে হচ্ছে। আগামীতে তার এফেক্ট থাকতে পারে। আচ্ছা মৈত্রেয়ী, আমি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কল্যাণ ঠিক কি বলেছেন একবার শোনান। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। দিদির সুখের সময় দূরে, দুঃখের সময় কাছে, অপমানিত হয়ে কল্যাণ যে কথাগুলো বললেন। চলে যাই, মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, আগামীতে এই অপমানিত হওয়ার কোনো জবাব কি তার রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বা সিদ্ধান্তের মাধ্যমে কল্যাণ দিতে পারেন? পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এখনো পর্যন্ত তৃণমূল অর্থাৎ মমতাপন্থী তৃণমূল ছাড়ার কোনো পরিকল্পনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেই। তবে তিনি যে যার পর্যায়ে অসন্তুষ্ট এবং যেভাবে দল চলছে, সেই দলের যে অবস্থা এই মুহূর্তে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট কল্যাণ, সেটা কিন্তু কল্যাণের বক্তব্যেই স্পষ্ট। এবং সেখানে দাঁড়িয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে উল্লেখ করছেন যে এই পরিস্থিতি চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা ঠান্ডা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে এবং সবসময় শুধুমাত্র অভিষেক করলে হবে না, দলের অন্যান্য কর্মীদের কথাও তাকে ভাবতে হবে। এইটা যদি না হয়, এর আগে অন্যান্য বিধায়ক, সাংসদ তারা দল ছেড়ে চলে গিয়েছেন, তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি দল ছেড়ে যাবেন না, তিনি দলের সঙ্গেই থাকবেন। কিন্তু তিনি তার ঝগড়া এবং তার যে আপত্তির জায়গা রয়েছে, সেটা জানাতে তিনি যে সোচ্চার হবেন, সেটাও কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। তবে দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কোনো কিছুই খুব অসম্ভব বলে হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যেটা জানাচ্ছেন যে তিনি দল ছেড়ে যাচ্ছেন না, সেটা তিনি স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন কিনা, সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয় এখনো। তিনি কিন্তু সেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি চাইলেই কিন্তু তিনি বসে পড়তে পারতেন, তার কারণ তিনি তার জীবন, যৌবন, কর্মজীবন সবকিছু এই পার্টিকে এবং বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বসে পড়তেই পারেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান এই মুহূর্তে যদি মমতাপন্থী তৃণমূলে বসে পড়েন এবং তিনি যদি দলে থেকেও একেবারে যাকে বলা যায় যে নন অ্যাক্টিভ হয়ে যান, তাহলেও সেটাও কিন্তু মমতাপন্থী তৃণমূলের জন্য একটা বড় সড় ধাক্কা হতে চলেছে। রুমেলা। ওকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অপমানিত হয়েছেন, তিনি খুব দুঃখ পেয়েছেন গতকালের পর, আর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি
বাংলার নেত্রী হয়েছে, কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দিদি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতা দিদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডাইরেক্ট যা বলবে তাই চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়, মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, ঘরে বসে থাকলে তো হবে না। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে তাহলে দিদি যে দল তৈরি করেছে দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। কোর্টের নির্দেশে গতকাল সভার ডেডলাইন ছিল কটায়? বিকেল 4টে। মমতা মঞ্চে ওঠার পরেও বক্তৃতা কল্যাণের অসন্তুষ্ট তৃণমূল নেত্রী। হাত নেড়ে বক্তব্য থামানোর বার্তায় ক্ষুব্ধ কল্যাণ। প্রকাশ্যে মমতার সঙ্গে বাদানুবাদের পর মঞ্চ ত্যাগ, ফিরবো বললেও তিনি আর ফেরেননি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখে যারে বালিশ না, আমি কোন এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে, যে ছবি আপনাদেরকে দেখালাম, মমতার মঞ্চে অপমানিত কল্যাণ এবং তিনি তার ক্ষোভ উগরে দিচ্ছেন। এই মুহূর্তে বর্ষিয়ান তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বৈশানর বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বর্ষিয়ান আরও একজন সাংসদ, তিনি গতকাল অপমানিত হয়েছেন। আপনি তো ছিলেন সেই সময়, তারপর ক্ষোভও উগরে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আমি জানি না কি বলেছেন, আমি জানি না। আর আমি কালকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ছিলাম, আমি অনেক পরে এসেছি। আমি আসলে যে ব্যাপারটা বিস্তারিত জানি না, সেই ব্যাপারটা নিয়ে মন্তব্য করব না। আমরা মমতা দিকে দেখেই তৃণমূল কংগ্রেস করি, মমতা দি আমাদের ফেস, এইটুকুই বলতে পারি। এর বাইরে বৈশানর বাবু তিনি বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নেত্রীর দুঃখের সময় আমি কাছে আছি, সুখের সময় নেই। আর সুখের সময় যারা তাকে ঘিরে থাকেন তারাই থাকছেন, আমার কোনো জায়গা নেই। তিনি ঘুরছেন বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। কোনো রক্তের সম্পর্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হননি, তিনি 80 বা 20 জনের মতো নন, এই কথাগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন। দেখুন, আমি না জেনে না বুঝে না বিস্তারিত কিছু বলতে পারবো না। আমি শুনলাম, পরে দেখ, আমি এখনো কিছু জানি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গতকাল নব তৃণমূলের মঞ্চ থেকেও অভিষেককে টার্গেট করেছেন কে? ফিরহাদ হাকিম, মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। আপনার লজ্জা করলো না?
আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? সেই দিনটার কথা একবারও ভাবলেন না? খোলাখুলি শুনে রেখে দিন, আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তার গতকাল 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, পকেটে একটা ছোট নোটবুক রাখবেন। শোনাবো, পরবর্তীতেই বক্তব্য আপনাদের শোনাবো। গতকাল 21-এর মঞ্চে যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে আজ অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছে নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব দিবে। কোথায় থাকে আমি দেখবো। ডায়মন্ড হারবারে দাঁড়াক না, বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে 4 গুণ লোক হবে, শুভেন্দু অধিকারী বলছেন। গতকাল 2500 লোক নিয়ে মিটিং করেছে, তাতে বড় বড় কথা। বড় বড় কথা কোন কথার প্রেক্ষিতে বলা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন পকেটে একটা ছোট নোটবুক রাখবেন। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, গতকাল অভিষেকের মন্তব্য, আজ পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা তৃণমূল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে কার্যত কটাক্ষ এবং চ্যালেঞ্জ উভয় ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে 21শে জুলাইয়ের সমাবেশের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সমাবেশ মঞ্চ থেকে সেখানে যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছিলেন, সেই উপস্থিত থাকা কর্মীদের প্রসঙ্গের কথা মনে করিয়ে তিনি কি উল্লেখ, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে তারাই আসল তৃণমূল। এবং একই সঙ্গে তিনি তার বিভাজিত হওয়া তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকে আক্রমণ করার পাশাপাশি বেশ কিছু ইস্যুতে বিজেপিকে তিনি আক্রমণ করেছিলেন। এবং আজকে রাজ্য বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে পাল্টা সেই আক্রমণকে ফেরত দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উল্লেখ করা হয়েছে যে সাহস থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়াক, দেখে নেব। তুমি প্রসঙ্গত জানো যে 2026-এর বিধানসভা নির্বাচনের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে থাকা যে একাধিক বিধানসভা তা কার্যত হাতছাড়া হয়ে গিয়েছে। এবং যে ডায়মন্ড হারবারের কথা বারবার ধরে উল্লেখ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেবাশ্রয়ের কথা তিনি যেটা উল্লেখ করতেন, সেখানেও দেখতে পাওয়া গিয়েছে তা নিয়ে একের পর এক তদন্তের ঘটনা ঘটছে। এবং সম্প্রতিও দেখতে পাওয়া গিয়েছিল যে সেখানকার যারা একদম তার সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারাও একের পর এক নেতা তারা গ্রেপ্তার হতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ফলে সব মিলিয়ে যে চাপ, সেই চাপ তৈরি করা হয়েছে। কিন্তু গতকালের 21শে জুলাইয়ের এই সমাবেশের পর তাদের তরফ থেকে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছিল যে তারা 21শে জুলাই সমাবেশ করিয়ে সেখানে যারা জমায়েত হয়েছে তাদের ছবি দেখিয়ে যে তারা পুরোদস্তুর রাজনৈতিকভাবে কিভাবে তারা কাজ করবে সেই ঘটনা নিয়ে তারা এগোবে। এদিন কার্যত সেটাকেই কটাক্ষ করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ক্ষমতা থাকলে যে ডায়মন্ড হারবারের মতো জায়গাতে দাঁড়িয়ে দেখা তিনি সেটা বুঝে নেবেন। এবং যে লোকের কথা গতকাল তৃণমূল কংগ্রেসের লোকেরা বারবার ধরে বলছিল, সেই প্রসঙ্গতেও এদিনকে তাকে কটাক্ষ করতে শুনতে পাওয়া গিয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন যে তিনি প্রত্যেকটা অঞ্চলে সভা করলে অঞ্চলে এর থেকে 4 গুণ লোক বেশি হয়। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস, যারা নিজেদেরকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছিলেন, সেই তৃণমূল কংগ্রেসকে যে রাজনৈতিকভাবে তারা কতটা এই মুহূর্তে মনে করছেন যে প্রতিপক্ষ হিসেবে গণ্যই নয়, কার্যত সেটাই বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন তার বক্তৃতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, গতকাল 21-এর মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন অভিষেক? বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার,
মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। শুধু কি অভিষেক নোটবুক রাখার কথা বলছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় এই নোটবুক প্রসঙ্গ এনেছেন তার বক্তব্যে। কে মারছে, কবে মারছে, কোথায় মারছে, একটা করে পকেট ডায়েরি করুন। তাতে দিনগুলো, টাইমগুলো, নামগুলো লিখে রাখুন। আরে দিন তো বদলাবে। গতকালও মুখ্যমন্ত্রীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন। মদন মিত্র তাকে বিভিন্ন ভাষায় অনেক বড় বড় কথা বলেছে, আমি কাউন্টার করব না। ওকে শুধু একটা কথা বলে গেলাম, ওর বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেল। গতকাল নোটবুক রাখার প্রসঙ্গ, আর আজ আবারও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরব হলেন। নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব দিবে। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। পরের খবরে নজর রাখছি। ইডির দপ্তরে কে? মদন মিত্রর ছেলে। পুরো নিয়োগ তদন্তে মদনের ছেলেকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরো নিয়োগ তদন্তে ইডির স্ক্যানারে মদন মিত্র। আগামী সপ্তাহে মদন মিত্রকেও তলব ইডি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইডি দপ্তরে মদন মিত্রর ছেলে। পুরো নিয়োগ তদন্তে মদনের ছেলেকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরো নিয়োগ তদন্তে ইডি স্ক্যানারে মদন মিত্র। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, পৌর নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র, তাকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছিল। আজকে সকালবেলায় তিনি ইডি দপ্তরে এসেছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে তার ইডি আধিকারিকরা বয়ান লিপিবদ্ধ করতে চায়। তার কারণ হিসেবে দেখা যাচ্ছে, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় যে অয়নশীলকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু তথ্য পায় এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সামনে আসে। 125 জনের বেনিয়মভাবে যে চাকরি দেওয়া হয়েছিল, যার বিনিময়ে অর্থের বিনিময়ে চাকরি হয়েছিল, এরকম তথ্য পায় এবং সেই কারণেই শুভরূপ মিত্র ইতিমধ্যেই তাকে তলব করা হয়েছিল এবং তিনি আজকে এসছেন। তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। শুধুমাত্র মদন মিত্রের ছোট ছেলে নয়, মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র, তাকেও তলব করা হয়েছে এবং অন্যদিকে তার স্ত্রী, তাকেও তলব করা হয়েছে। আগামীকাল তারা আসবেন, এমনটা ইডি সূত্রে খবর। কিন্তু আজকে শুভরূপ মিত্র, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায়। তার কারণ, পৌর নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যখন তদন্তে নামে ইডি, অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই দুর্নীতি বা বেআইনি বা বেনিয়মভাবে যে চাকরি হয়েছিল 125 দিনের কামারহাটি পৌরসভায়, এই পৌরসভায় যেভাবে বেনিয়মভাবে চাকরি দেওয়া হয়েছিল, যেটা অর্থের বিনিময়ে দেওয়া হয়েছিল বলে এমনটাই ইডি জানতে পারে। তারই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেককে তলব করা হয়। ইতিমধ্যেই মদন মিত্রের ছোট ছেলে, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকে ইডির পক্ষ থেকে। বেশ, সঙ্গে থাকো অনুপ। শুধু মদন মিত্র নয়, মদন মিত্রের ছেলে নয়, মদন মিত্রকেও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহে মদনকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। কি খবর ইডি সূত্রে স্পষ্ট করবেন প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ,
তো পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মদন মিত্র কামারহাটির যিনি বিধায়ক তাকে তলব করা হয়েছে। 29 জুলাই তাকে ইডি দপ্তরে সরাসরি হাজির হওয়ার কথা বলা হচ্ছে সকাল 11টার মধ্যে। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করতে চায়, তার কারণ অয়নশীলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে কামারহাটি পৌরসভার কিন্তু নাম উঠে এসেছিল, যেখানে 125 জনের চাকরি দেওয়া হয়েছিল। মদন মিত্রের কথাই এই 125 জনের চাকরি দেওয়া হয়েছিল এমনও বেশ কিছু তথ্য পায়। এই পরিপ্রেক্ষিতে ইডি জানতে পারে যে শুধুমাত্র চাকরি দেওয়া হয়েছিল অর্থের বিনিময়ে। অয়নশীলের যে তথ্য সেই তথ্য অনুযায়ী সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, সেই কারণে মদন মিত্র কামারহাটির যিনি বিধায়ক তাকে তলব করা হয়েছে। 29 জুলাই বলা হচ্ছে সরাসরি ইডি দপ্তরে আসার জন্য, বেশ কিছু ব্যাংক সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হচ্ছে। তার কারণ অয়নশীলের মাধ্যমেই কিন্তু যখন যোগাযোগ করা হয় সেক্ষেত্রে বলা হয়েছিল কামারহাটি পৌরসভায় বেনিয়মভাবে চাকরি দেওয়া হয়েছিল, যেখানে অর্থের বিনিময় হয়েছিল বলে এই সমস্ত তথ্য পায়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা গেল কামারহাটি যিনি তৃণমূল বিধায়ক মদন মিত্র তাকে তলব করা হলো এবং 29 জুলাই সকাল 11টার সময় ইডি দপ্তরে আসতে বলা হয়েছে। অয়নশীলের যে বয়ান সেই বয়ান অনুসারেই কিন্তু মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই কারণেই তাকে তলব করা হয়েছে। ওকে, ডেঙ্গি মোকাবিলায় এবার ঐতিহাসিক পদক্ষেপ ভারতের। ডেঙ্গির প্রথম টিকা হিসেবে ছাড়পত্র পেল জাপানি প্রতিষেধক কিউডেঙ্গা। বিশেষজ্ঞদের মতে এর ফলে দেশের মানুষ ডেঙ্গি সংক্রমণ থেকে রক্ষা কবচ পাবে। ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থায় ঐতিহাসিক মাইল ফলক। ডেঙ্গি প্রতিরোধে ভারতের বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেল ডেঙ্গি ভ্যাকসিন কিউডেঙ্গা। দেশের প্রথম ডেঙ্গি প্রতিষেধক হিসেবে জাপানি সংস্থা তাকেডার তৈরি কিউডেঙ্গা টিকাকে ব্যবহারের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিএ। দেশে করোনা প্রতিরোধের টিকা থাকলেও ডেঙ্গি প্রতিষেধক ছিল না। এই প্রথম ডেঙ্গি মোকাবিলার জন্য টিকার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই টিকা 4 থেকে 60 বছর বয়সীরা নিতে পারবেন। বিশেষ সুবিধা হলো আগে ডেঙ্গি হয়েছিল কিনা তা পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং ছাড়াই এই টিকা দেওয়া সম্ভব। বিশ্বের অন্যতম ডেঙ্গি প্রবণ দেশ ভারত। গত কয়েক দশকে দেশের ডেঙ্গি সংক্রমণের হার পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি বছর ভারতের অনেক মানুষের প্রাণ কেড়ে নেয় ডেঙ্গি। রিপোর্ট বলছে বিশ্বের মোট ডেঙ্গি আক্রান্তের প্রায় 1/3 ভারতের। শুধুমাত্র 2025 সালেই দেশে 1,13,000 মানুষ ডেঙ্গি আক্রান্ত হন। এই পরিস্থিতিতে তাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি এই টিকা ডেঙ্গি মোকাবিলা এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিউডেঙ্গা একটি ট্রেটাভ্যালেন্ট লাইভ অ্যাটেনুয়েটেড টিকা, যা ডেঙ্গি 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম। টিকা 2টি ডোজ নিতে হবে। প্রথম ডোজের 3 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রতিটি ডোজের পরিমাণ 0.5 মিলিমিটার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক অনুমোদিত এই টিকা ইতিমধ্যে বিশ্বের 43টি দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে 3 কোটির বেশি ডোজ সরবরাহ করা হয়েছে। সেই তালিকায় নাম জুড়ল ভারতের। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের ফলে ডেঙ্গির প্রকোপ যে হয়ে বাড়ছে, তাতে এই টিকা সাধারণ মানুষের কাছে এক রক্ষা কবচ হয়ে উঠবে। হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র টিকাকরণে ডেঙ্গি নির্মূল সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণ, জনসচেতনতা এবং রোগ নির্ণয়ের ব্যবস্থাও একই সঙ্গে চালিয়ে যেতে হবে। নিউজ 18 বাংলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের। ফের কাশ্মীরে জঙ্গি হামলা। কাশ্মীরের অনন্তনাগে গুলিতে নিহত এক পুলিশ কর্মী। কাশ্মীরে জঙ্গিদের নিশানায় কি পুলিশ? কথা বলবো, সহকর্মী অতনু রয়েছেন সঙ্গে। অতনু, আজ দিনটাও জুলাই 22, আমরা 2025-এর এপ্রিল মাসের 22 তারিখ দেখেছিলাম জঙ্গি হামলার ঘটনা। এই যে গুলি চালনা, এর পেছনে কি সেই একই জঙ্গি হামলা
উদাহরণ উঠে আসছে? না, এখনই জঙ্গি হামলা বলা সম্ভব হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত ইন্টেলিজেন্স সেরকম কিছু কনফার্ম করছে না। তবে হ্যাঁ, অজ্ঞাত পরিচয় ব্যক্তি তো বটেই। আসলে যে সময় পুলিশ পার্টি ছিল, মানে পুলিশ পার্টি এরা রোড ডমিনেট করে, এরিয়া ডমিনেট করে, ঠিক যেভাবে অন্যান্য দিনেও পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ এই জায়গায় এরিয়া ডমিনেট করতে যায়। আসলে অনন্তনাগের লালচক, এই লালচক জায়গা প্রচন্ড ব্যস্ত একটা জায়গা এবং প্রচুর দোকান রয়েছে এখানে, কিছু গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল প্লেসেস রয়েছে। তো এই জায়গায় ওরা বরাবর এলাকাটা ডমিনেট করে। তো আজও যখন এলাকা ডমিনেট করার জন্য জম্মু কাশ্মীর পুলিশ সেখানে টহল দিচ্ছিল, সেই সময় গুলি চলে এবং গুলিতে এখনো পর্যন্ত একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই অপারেশন শুরু হয়ে যায়। পুরো জায়গাটা চিরুনি তল্লাশি করা হচ্ছে এবং কোথা থেকে গুলি চালানো হলো, কারা গুলি চালানো, সেগুলো খুঁজে দেখা হচ্ছে। তবে এটা কোনো জঙ্গি হামলা কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো জঙ্গি হামলা কিনা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিশানায় পুলিশ ছিল এবং টার্গেট করেই মারা হয়েছে এটা বোঝা যাচ্ছে যে নিশানায় পুলিশ ছিল অনন্তনাগের লালচকে। এখানে পুলিশ রোজ যেভাবে, যে রাস্তায় যেভাবে টহল দেয়, আজও সেভাবেই টহল দিচ্ছিল। 12:05 এই ঘটনা ঘটে আজ দুপুর 12:05 এবং তারপর এখনো পর্যন্ত এই খবরেই আমাদের নজর থাক। সহকর্মী অতনু থাকবেন, কিন্তু তার আগে